माता की, भारत माता की, बीजेपी 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 Banarama Sunkabai Kubai Lamtoko CPM Tigre Motoyakre BJP Banarama Sunkabai Kubai Lamtoko CPM Tigre Motoyakre BJP Banarama Sunkabai Kubai Lamtoko Nabukotoder Sagotom Nabukotoder Sagotom Nabukotoder Sagotom Tunjatuna Palkaya Pakoromani Tajawi Tawai, in a general over the point, Garajan Kabai Kubai Lam to go. Producing Garajan Kabai Kubai Lam to go. দেখুন টাকারজলা মণ্ডলে এটা 20টি পরিবার থেকে 60 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে মথা সিপিএম ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে তারা সামিল হয়েছে এবং তাদের আমি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাদর অভ্যর্থনা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং এই সঙ্গে আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির যে আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব বিপিন দেববর্মা মহাশয়, এই মণ্ডলের সভাপতি, এই মণ্ডলের ভাইস সভাপতি এবং আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিপ্লব চক্রবর্তী মহাশয় এবং সঞ্জীব চক্রবর্তী এমডিসি থেকে শুরু করে সকলের মাধ্যমে রয়েছেন। আমরা তাদের অবশ্যই আগমনকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তাদের এই পরিবর্তন মানসিক পরিবর্তন এবং এটা আমি মনে করি যে এই তাদের ব্যক্তিগত এবং এই এলাকার সকলের আগামী দিনের আরও ডেভেলপমেন্টের পথে সুগম করবে। আমরা তাদেরকে অবশ্যই এবং নিজের পরিবার নিজের যে সদস্যরা তাদের মধ্যে তাদেরকে আমরা আরো বরণ করি। সামনে এডিসি নির্বাচন, স্যার, এই নির্বাচনকে আপনার কি বক্তব্য? দেখুন, এডিসি নির্বাচন স্বাভাবিক না, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক রাজ্যে এটা নির্বাচন স্বাভাবিক, নির্বাচন হবেই। সে নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভাবনা, তাদের করণীয়, তাদের কি রকমভাবে আগামী দিনে ডেভেলপমেন্ট হবে সেগুলো সকলের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের কর্তব্য। কিন্তু দেখা যায় যেখানে রাজ্যের আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই দেশের প্রধানমন্ত্রীর যে সহযোগিতা বা ওনার যে ভিশন সেটাকে সামনে রেখে আমরা কাজ করে চলেছি গত 8 বছর যাবত। এবং প্রশ্ন হচ্ছে এই কাজ কতটা মানুষের কাছে পৌঁছেছে এটা রাজ্যের মানুষই বলতে পারে। একটা প্রশ্ন হচ্ছে এখানে যেরকম জনজাতি অঞ্চল, এই রাজ্যের মানুষের জনজাতিরা খুব সরল মতির, তারা এত ডিপ্লোম্যাটিক হয় না, তারা স্বাভাবিক একদম স্বাভাবিকভাবে তারা অবস্থা তারা জানে। তো তাদেরকে মাঝে মধ্যে কিছু স্বার্থান্বেষী যারা শুধুমাত্র তাদের ক্ষমতা লাগে, যাদের নিজেদের ব্যক্তিগত লাভালাভের প্রশ্ন আছে, তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা। এখানে আমরা যাদেরকে আমাদের উদ্দেশ্যটা তাদেরকে প্রকৃত তথ্য দিয়ে তাদেরকে বুঝিয়ে এবং সেই জায়গা থেকে তাদেরকে কাটিয়ে এনে আগামী দিনে এই ডেভেলপমেন্টে যুক্ত করার জন্য প্রয়াস নিয়ে আমরা চলেছি। আগামী এডিসি নির্বাচন পরিষ্কারভাবে আপনারা দেখেছেন, কিছুদিন আগেও কিন্তু আমরা জনজাতি অঞ্চলের মানুষের কাছে এইভাবে আমরা আসিনি। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় প্রতিদিন অলমোস্ট যেখানে জনজাতিদের নিয়ে উনি সভা করছেন এবং আমাদের বিরুদ্ধে যারা অপবাদ করে চেষ্টা করছেন যে আমাদেরকে ছোট করার জন্য, সেটার থেকে স্বাভাবিকভাবে মানুষ সরে এসছে এবং সেটা সরে এসে আমরা এটা প্রমাণিত যে মানুষ আমাদের সমর্থনে আছেন। আমরা নিশ্চিত যে আগামী এডিসি নির্বাচনে আমরা এডিসিতে 28টি সিট আমরা পেতে চলেছি এবং শুধু এটা নয় যে কোনো রকম অশান্তি, কোনো রকমভাবে আইন শৃঙ্খলাকে ব্যাহত করার চেষ্টা করলে সরকার কড়া পদক্ষেপ নেবে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মিটিংয়ে এটা বলেছে। স্যার, দেখা গেছে যে এডিসি যারা বলেছি যে 24-25 যে ফান্ড, টোটাল ডেভেলপমেন্ট পারপাসে যে ফান্ডটা রাজ্যের খরচ হয় প্রায় 14,000 কত কোটি টাকা, এক্স্যাক্টলি তো ফিগার আমি দেখে বলবো। তার মধ্যে 40% টাকা শুধুমাত্র ট্রাইবেল এরিয়ার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে। প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা আমরা দিয়েছি এবং প্রয়োজন পড়লে সেটা পেপার সমক্ষে আমরা প্রকাশ করি। এবং সেকেন্ডলি 25-26
25-26-এর যে বাজেট আমরা রেখেছি সেখানেও প্রায় 7,183 কোটি টাকার মতো আমরা শুধু ডেভেলপমেন্টের সমস্ত দিক দিয়ে মিলিয়ে আমরা সেটা ক্যাবিনেটে খরচ করার প্রস্তাব আমরা দিয়েছি এবং এটাই দিচ্ছি আমরা, এবং সেটাও টোটাল যে ডেভেলপমেন্ট ফান্ড তার মধ্যে 39.69% টাকা ব্যবহার। সুতরাং এবার আপনারা বুঝুন, এটা আমার শুধু মুখে কথা নয়, কারণ আমার সঙ্গে আমাদেরই শরিক দল কারা বলছেন, যারা বলছেন যদি বলেন যে আমাদের শরিক দল বলে বা আমাদের অপোজিশন পার্টি যারা বলতেই পারে, তাদেরকে ব্যাখ্যা বিধানসভায় পবিত্র বিধানসভায় দেওয়া হয়েছে এবং তারা যথেষ্টভাবে জানতে চাইলে পবিত্র বিধানসভায় তাদেরকে প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট আমরা দিই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি জানি যে অনেক হয়তো সঠিকভাবে বাংলা বুঝবেন না, কিন্তু তোমাকে বাংলাতেই বলতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে লক্ষ্য নিয়ে সারা ভারতবর্ষকে বিগত 11 বছর যাবৎ প্রতিটি অন্তিম পর্যায়ের মানুষ, অন্তিম পর্যায়ে কাদের বোঝায়? সর্বপ্রথম আমাদের এই রাজ্যে জনজাতি অংশের মানুষকে বোঝায়, কারণ তাদের অবস্থান এটা সমতলের মধ্যে নয়, তাদের অবস্থান পাহাড়ি অঞ্চলে থাকে, বিভিন্ন পাহাড়ি উচ্চতায়, এবং তাদের স্বাভাবিক যে চলার ভূমিকা বা বিভিন্ন সুযোগের জন্য দীর্ঘদিন এ রাজ্যের জনজাতি অঞ্চলের মানুষ তারা পিছিয়ে পড়েছিল। বিগত দিনে যারা সরকারে ছিল এ রাজ্যে দীর্ঘদিন ভারতীয় কমিউনিস্ট পার্টি সরকার ছিল 35 বছর, এর আগে কংগ্রেস সরকার ছিল। জনজাতি অংশের মানুষকে পানীয় জলের জন্য সমস্ত কুয়োর জল, যেখানে পশুরাও যেখানে জল খেত বা স্নান করত, সেই জলে জনজাতি অংশের মানুষকে স্নান করতে হতো, জল খেতে হতো। বিভিন্ন রোগ, বিশেষ করে ম্যালেরিয়ার মতো বিভিন্ন রোগে আক্রান্ত হতো, মানুষকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হতো। স্বাস্থ্য পরিষেবা অনেক দূরে ছিল, যেখানে সঠিকভাবে সময়ে স্বাস্থ্য পরিষেবা পেত না, এবং যারা অসুস্থ হতো মায়েরা, যারা সন্তান সম্ভবা মায়েদের, তাদের হসপিটালে আসতে হতো। ভুলে গেলে চলবে না যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন, যে তাদের কাঁধে করে তাদেরকে দূর দূরান্তে যেখানে হসপিটালে আনতে হতো। বহু মাকে, বোনকে, বহু দিদিদেরকে মাঝপথে সন্তান প্রসব করতে হতো, সেই দিন চলে গেছে। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি উপলব্ধি করেছিলেন যে গ্রামীণ অঞ্চলের মানুষকে শহরের সঙ্গে যুক্ত করতে হবে, বিভিন্ন পাহাড়ি অঞ্চলের সঙ্গে মানুষের সঙ্গে শহরকে যুক্ত করতে হবে। তো সেই পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী সড়ক যোজনা চালু হয়ে আজকে রাজ্যের অবস্থা এই জায়গায় পৌঁছেছে। তাও সবটা হয়নি, প্রচেষ্টা ছিল, উনি করেছেন, দীর্ঘদিন ছিলেন না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে 11 বছর যাবৎ সরকার আসার পরে সারা ভারতবর্ষে যে পিছিয়ে পড়া জাতি এবং যারা
এমন জায়গায় বসবাস করতেন যাদের কাছে সঠিক কোনো সুফল পৌঁছাতো না, তাদের ব্যবস্থা করে এই আজকের দিনে এই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এই ভুল তথ্য বলেনি অনিমেষ বাবু আর কখনো এটা সম্পর্কে বলেনি, কিন্তু বাইরে অনেক গুঞ্জন হয়েছে। বাইরে মাথা সুপ্রিমে বলতো রাজ্য সরকার 2% বেশি দেয় না। তো এগুলোর জবাব আমরা রাখতে মাঠে নামিনি, কারণ আমরা গঠবন্ধনের নীতি মানি, গণতান্ত্রিক দল আমরা। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দল। আমরা নিয়ম নীতি মেনে আমরা দল করি, আমরা নিয়মকে উল্লঙ্ঘন করি না। বিশ্বাসঘাতকতা করার এই সংবিধান ভারতীয় জনতা পার্টিতে নেই। যারা আমাদের সঙ্গে আছে, একই সরকারের শরিক, তাদেরকে ভেবে চিন্তে কথা বলা উচিত। যখন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন, আপনারা দেখেছেন টিভিতে বা খবরের ইয়েতে, সুমধুর আলোচনা, খুব প্লিজ কথা বলে, কিন্তু বাইরে এসে বলতেন উল্টো কথা। আমি কাউকে ছোট করে বলি না, কারণ জনজাতি অঞ্চলের মানুষকে ভাবতে হবে। কংগ্রেস সরকারের মধ্যে রাজ পরিবারের সম্মানীয় মাননীয়া রাজমাতা ছিলেন, খুব মন্ত্রী ছিলেন, রাজস্ব দপ্তরের মন্ত্রী। কখনো রাজ পরিবার থেকে বলেছিল যে মহারাজা বীর বিক্রমের মতো আধুনিক উপকার এ রাজ্যে যথেষ্ট ভাবে সম্মানীয় ব্যক্তি, তাকে সম্মান দেখানোর জন্য কোন আবেদন ছিল কি না? ছিল? কখনো বলেছে? কখনো বলেনি, আবেদনও করেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে খুব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে যে আমাদের আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম কিশোরমালিকর এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। সারা দেশ কি পৃথিবীর কোন লোক যখন রাজ্যে প্রথম পদার্পণ করে তখনই দেখবে, বা যারা ফ্লাইটে চলেন তারা ফ্লাইটে বসে যখন লাস্টে বলে, যাকে এয়ারস্ট্রিট বলে না, ঘোষণা করে না, একটি 5 মিনিট পরে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এয়ারপোর্টে আমরা অবতরণ করতে যাচ্ছি। তো টোটালি সারা মানুষ প্রথমে ত্রিপুরা পা দেওয়ার আগে মানুষ জেনে যায় মহারাজা বীর বিক্রমের নাম। কে করেছে? ভারতীয় জনতা পার্টি করেছে। সম্মান কে দিয়েছে? দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। ওনার এই মূর্তি আবরণ উন্মোচন করেছিলেন, যাকে আমাদের বানানো কথা, যেগুলো লুকানো কথা আমরা করেছি। ওনার জন্মদিনের ছুটি ঘোষণা রাজ্য সরকার করেছে, এটাকে লুকানো কথা আমরা করেছি। জনজাতিদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য গড়িয়া পূজার ছুটি ঘোষণা করা হয়েছে, আমরা করেছি। আমরা জনজাতিদের 19টি জনজাতি গোষ্ঠী, বিকাশ দেববর্মা জনজাতি দপ্তরের মন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে আমাদের সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী সহ বিভিন্ন বিধায়করা, বিভিন্ন নেতৃত্বরা, বিভিন্ন আপ্যায়নে আমরা জনজাতির যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করি। এবং যেখানে যাই আমি একটা কথা বল, প্রত্যেকটা জনজাতি গোষ্ঠীর তার স্বধর্ম, তাদের যে নিজস্ব যে সংস্কৃতি, সেটাকে সঠিকভাবে মর্যাদা দিতে হবে। ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু প্রত্যেকে যদি সমান মর্যাদা না থাকে তাহলে সেই পার্টিকুলার জাতি, সেই সম্প্রদায় সেগুলো বড় হতে পারবে না। এই ভাষণ এটা নয় গত বাজেটে আমি দেখেছি যেখানে যাই সেখানে কিছু কিছু অল্প অল্প টাকা দেওয়া হয়,
কারণ তাদের ডাবল করে দেওয়া হয়েছে, দ্বিগুণ করে দেওয়া হয়েছে। জনজাতি 19টা জনগোষ্ঠীর যে অনুষ্ঠান হয় বাৎসরিক, যে অনুষ্ঠানে বাৎসরিক টাকা দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের বাজেট থেকে করে দেওয়া হয়েছে। মর্যাদা দেওয়া বলেন না, এটাকে সম্মান বলে না, কি তারপরে যে অপব্যাখ্যা। চিৎকার করে বললে, সুন্দর স্টেজ সাজিয়ে ভাষণ দিলে রাজ্যের মানুষের, জনজাতি অঞ্চলের মানুষের কল্যাণ হবে। কল্যাণ হবে তখন যদি যাদেরকে নির্বাচিত করেন আপনারা, যারা নির্বাচিত এমডিসি হয়, যারা নির্বাচিত বিধায়ক হয়, তারা প্রত্যেক সময় আপনাদের পাশে থেকে বলতে হবে, শুনতে হবে যে কি আপনাদের প্রয়োজন, কি করলে আপনাদের ভালো হবে। সেই জায়গা যতক্ষণ না করা হয়, দাঁড়িয়ে জিতে গেলাম আর দূরের থেকে ভাষণ দিলাম, আগরতলা শহরে জনসমাবেশ করলাম, সেখান থেকে ভাষণ দিলে টাকার জেলা উন্নয়ন হবে না। টাকার জেলা উন্নয়ন হবে তখন যাকে নির্বাচিত করেছেন সে এসে টাকার জেলা দেখতে হবে, আপনাকে কথা বলতে হবে। আমি যে ধরনের উচ্চ পদাধিকারী হই না কেন, যখন আমি আপনাদের নির্বাচনে আপনাদের দ্বারা নির্বাচিত হয়েছি, আমার দায়িত্ব বলে আপনাদের সঙ্গে যে কথা বলা। আমি সার্বিক কথা বললে চলবে না, আগে তো আমাকে ঘরের কথা বলতে। আমি ঘরের কথা বলবো না, আমি রাজ্যের কথা বলবো না, আমি চলে যাব উত্তর পূর্বাঞ্চলের নেতা হতে। আমি বুঝলাম না নিজের ঘরের চিন্তা না করে উত্তর পূর্বাঞ্চলের নেতা হতে যাব। আমি জানি না এটা কোন দেশে উন্নয়নের কথা হচ্ছে, আদৌ কি আপনাদের উন্নয়ন হচ্ছে? টিটিএডিসির কি কাজ কিভাবে করছে সেইটা আপনারা ভেবে নিতে হবে। আমি শুধু কয়েকটা কথা বলি, আমাকে বলতে হয়, এটা না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। আমি শুধু ভাষণ দেওয়ার জন্য এখানে আসিনি। আমাকে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, বারবার আমাকে জেনারেল সেক্রেটারি বিপিন দেব বর্মা বলতেন যে অর্থনীতিকে বারবার এসব কথা বলে আমরা আসলে কি করছি। সমস্ত কিছুর পরিবর্তে সমুদ্র, স্কুল থেকে রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে, পানীয় জল মহা সমস্যা। আজকে এখানে দাঁড়িয়ে আমি বলছি, আজকে 100% পানীয় জল জনজাতি অঞ্চলে আমরা পৌঁছাতে পারিনি। কাজ চলছে, 100%-এর মধ্যে মাত্র 3% জলের সংযোগ ছিল রাজ্যের মানুষের কাছে, জাতি উপজাতি অংশের মানুষের মধ্যে। আমরা এই কয়েক বছরের প্রধানমন্ত্রী দেওয়া জলজীবন মিশনের মাধ্যমে আমরা 88%-এ পৌঁছে গেছি আজকে পর্যন্ত। বাকিটা বাকি আছে, বাকি অধিকাংশ মানুষ পাহাড়ের, সেখানে বিভিন্ন কারণে, ভৌগোলিক কারণের মধ্যে সেখানে পৌঁছাবার দেরি হচ্ছে, কিন্তু 100% পৌঁছাবে। বিদ্যুতের ব্যবস্থা বিনা পয়সায়, কাউকে পয়সা দিতে হয় না। প্রধানমন্ত্রী বলেছেন না, মানুষ বাঁচবে তখন যদি আমি পানীয় জল না খেতে পারি, যদি আমি বিশুদ্ধ জল না খেতে পারি, আমি রোগে আক্রান্ত হব। মানুষের এই জন্য ব্যবস্থা করেছে। বিদ্যুৎ ছাড়া বাকি ডেভেলপমেন্টের শব্দ মুছে যাবে, হবে না। সেই ব্যবস্থা বিদ্যুতের, সে ব্যবস্থা প্রতিটি জায়গাতে করা হয়েছে, এবং সেও যেখানে পৌঁছেছে, যা পৌঁছালে যা পৌঁছাবে। আসুন, ডেভেলপমেন্ট বলুন। আর 81 কোটি মানুষ সারা ভারতবর্ষে, 81 কোটি মানুষকে প্রধানমন্ত্রী বিনা পয়সায় রেশন সামগ্রী দিচ্ছে, তার মধ্যে রাজ্যের অধিকাংশ পরিবারকে আমরা এই দেওয়ার ব্যবস্থা করছি। পানীয় জল, বিদ্যুৎ, ঘর, আমি আসছি ঘরে, কত লক্ষ ঘর আমরা পেয়েছি, কত লক্ষ ঘর আমরা শুধু জনজাতি অঞ্চলে দিয়েছি, তার ওই ব্যাখ্যা আমি দেব। আমি রাজ্য অর্থমন্ত্রী, আমাকে অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরতে হয় সরকারে আসার পরে সরকার কিভাবে জনজাতি অঞ্চলে উন্নতির জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, আমাকে এটা বলতে হবে। কেন বারবার আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী কখন আজকে
কিসের ভিত্তিতে যে প্রতিদিন কোনো না কোনো জনজাতি অঞ্চলে উনি আপনাদের কাছে পৌঁছায়? কেন? বিভ্রান্তিমূলক প্রচার হচ্ছে যে জনজাতি অঞ্চলের মানুষকে সরকার তাদের প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করছে। বারবার এই শব্দ বিভিন্ন জায়গায় কথা হচ্ছে। আদৌ কি সরকার করছে? একজন বলে যাবে, একটা গোষ্ঠী বলবে যে বারবার সরকার তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আদৌ বঞ্চিত হচ্ছে কিনা, যদি বঞ্চিত হয় কিভাবে হচ্ছে তার তথ্য রেকর্ড এখানে আমার মুখে বলার কথা নয়। আমার এই বক্তব্য সাংবাদিকরা শুনছে, আমার এক বক্তব্য সবাই জানবে। এই বক্তব্য যখন আমি বলবো প্রত্যেকটা পয়েন্ট করে, সেটা এই সবার থেকে চ্যালেঞ্জ জানিয়ে যাব। যারা বলছে তারা এর বিরোধিতা করুক। এবং যারা বিধানসভা অধিবেশন দেখেন তারা দেখেছেন যে বিধানসভায় দাঁড়িয়ে যখন বক্তব্য রাখা হতো, যখন বাইরে মাতা সুপ্রিমো বলতো যে আমি 2.5% টাকা পাই না, যখন বিধানসভায় দাঁড়িয়ে কথা বলেছে আমাদের কলিগ, আমারই কলিগ মাননীয় মন্ত্রী বিকাশ দেব, মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা মহাশয়, উনি বক্তব্য রেখেছিলেন, জানতে চেয়েছিলেন, স্বাভাবিক জানতে পারেন। সে ব্যাখ্যাকে পুঙ্খানুপুঙ্খানুকরণকে আমি দিয়েছিলাম যে রাজ্য সরকারের এই কাটিয়েতে টিটিএডিসি কে টাকা দিচ্ছে, জনজাতি অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করছে। এটা মুখের কথা নয়, বিধানসভায় দাঁড়িয়ে আমি বলেছি, তথ্য দিয়ে বলা হয়েছে। 987 কোটি টাকা দেওয়া হয়েছিল তাদেরকে 24-25 অর্থবর্ষে। 987 কোটি টাকা 25-26 4টে কোয়ার্টার, 3 মাস করে 4টে কোয়ার্টার। আপনারা যারা বুঝবেন তারা বুঝে নিন যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রত্যেক কোয়ার্টারের প্রথম কোয়ার্টার শুরুতে আবার 3 মাসের টাকা দিয়ে দিই। সেকেন্ডে 3 মাস আগে, থার্ডের 3 মাস, আর লাস্ট মানে চতুর্থের 3 মাস আগে আবার দিয়ে দিই। এই চতুর্থ এই পার্ট দিয়ে 3টে পার্টের টাকা এই ফিনান্সিয়াল ইয়ারে অলরেডি 765 কোটি টাকা দিয়ে দিয়েছি। এবং তার জন্য টোটাল বাজেটে ছিল 946 কোটি টাকা, এটা বাকিটা তো পাবেই। এবং সেইটা রিভাইজ এস্টিমেটের সঙ্গে লাস্টে সেই সংখ্যা আরো অঙ্ক বাড়ে। এটা ডাইরেক্টলি তাদেরকে দেওয়া হয়। এরপরে দেখুন বিভিন্নভাবে এরা কি করবে, ট্রাইবাল এরিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে হাইলাইটেড করবে সেন্ট্রাল গভর্নমেন্টের আরো কিছু, যে সিএসএস ফান্ডের টাকাগুলো এক্সট্রা কিন্তু এগুলো আসে। আপনি দেখুন যে লাস্ট 3টে ফিনান্সিয়াল ইয়ারে যারা ঘরের কথা বলছিলাম আমি, টোটাল রাজ্য আমরা 3,28,000 ফ্যামিলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছিলাম। তার মধ্যে টিটিএডিসি ট্রাইবেল এরিয়াতে কত দেওয়া হয়েছে? 1,51,000 ফ্যামিলিকে ঘর দেওয়া হয়েছে। 3,28,000-এর মধ্যে 1,51,000 ঘর জনজাতি অংশের মানুষকে দেওয়া হয়েছে। সে যদি পার্সেন্টেজ দেখে তাহলে 46% আপনাদেরকে ফিল আপ করা হয়েছে। 46% আর্ধেকের থেকে একটু কম। এবার আসুন এমজিএন জায়গা রাজ্যের মধ্যে আমরা এই 4টে ফিনান্সিয়াল ইয়ারে 4,311 কোটি টাকা এমজিএন এর টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের মারফতে আমাদের দিয়ে আমরা খরচ করেছি। 90-10% মিলে 4,311 কোটি টাকা এই 3টে ফিনান্সিয়াল ইয়ারে। তার মধ্যে যে এই ট্রাইবেল এরিয়াতে, এডিসি এরিয়াতে কত? এডিসি এরিয়াতে 2,097 কোটি টাকা এই এমজিএন জায়গার কাজ আমরা তারা যে করানো হচ্ছে। এবং বাকি টাকা সারা রাজ্যের অন্যান্য পার্সেন্টেজ হিসাবে কত? পার্সেন্টেজ হিসাবে 48.6%, অলমোস্ট অর্ধেক টাকা।
এবং এইভাবে আরো তো অনেক আছে না, জনমন যোজনা আছে, আপনারা জানেন যে ভর্তি আবার যোজনা আছে। এই যোজনার মাধ্যমে এগুলো সরকারের, কেন্দ্রীয় সরকার সহায়তা কোথায় খরচ করতে হবে? সোজাসুজি ট্রাইবেল এরিয়াতে, বাকি কোথাও না। 1 টাকা অন্য কোথাও খরচ করা যাবে না, সরাসরি জন্মের মধ্যে রিয়াল গোষ্ঠীর জন্য। এবং যেখানে আপনাদের ধরতি আবার যোজনা টোটালি সেখানে ট্রাইবেল ফ্যামিলিতে উন্নতির জন্য করা হয়েছে। 2018 সাল থেকে আমরা সরকারে এসেছি। দীর্ঘদিনে মানুষের ইচ্ছা ছিল সরকার পরিবর্তন, কিন্তু সেখানে আমরা আজকে পৌঁছেছি। আজকে 8 বছর অতিক্রান্ত হয়েছে। এই 8 বছরে রাজ্যের উন্নতি, তার ডেভেলপমেন্ট বিভিন্ন দিক দিয়ে কতটা আমরা এগোতে পেরেছি। আমার জেনারেল সেক্রেটারি বিপিন বাবু বলেছেন একটু যে 1980 সনের দাঙ্গার অব্বরে কার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারা? 1980 সনের দাঙ্গার কারা লাগিয়েছিল এবং তারপরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে জনজাতি অঞ্চলের মানুষের। কিভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়েছিল, ডেভেলপমেন্ট পৌঁছাতে পারেনি, সর্বোচ্চ ক্ষতি হয়েছে জনজাতি অঞ্চলের মানুষের। এবং সেটা আপনাদেরকে ভাবতে হবে, ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে হয়েছে। সরকারি পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোঠা পূরণ হতো না, কারণ শিক্ষার থেকে পিছিয়ে পড়েছিল জনজাতি অঞ্চলের ছেলেমেয়েরা। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি 2018 সালে সরকার আসার পরে প্রথমে সরকার ভেবেছে যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা হোক। যতটুকু প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী করেছিলেন, তারপরে আরো কিভাবে যুক্ত করা যায় সেটার উপর নজর দেওয়া হয়েছে। এবং তারপরে শিক্ষা ব্যবস্থাকে, গ্রামীণ অঞ্চলে, জনজাতি অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে অগ্রগতি দিতে হবে। কারণ শিক্ষা যেখানে পৌঁছাবে না, সেখানে কোন জাতি ধর্ম মানুষ কিন্তু সেখানে মাথা তুলে দাঁড়াতে পারে না, উন্নতিতে পৌঁছাতে পারবে না। এটা উপলব্ধি করতে হবে প্রত্যেক মাতা পিতা সবাইকে। সেই কারণে 91 স্কুল মাত্র 3টি ছিল, আজকে 21টা 91 স্কুল, এশিয়ান স্কুল চালু হচ্ছে, কাজ চলছে, হবে। বিভিন্ন স্কুল হচ্ছে, বিভিন্ন জায়গায় কলেজ দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। এবং তাই আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সহযোগিতায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজকে আমরা শিক্ষা ব্যবস্থা অতটা আমরা আজকে জনজাতি অঞ্চলের সঙ্গে সঙ্গে সারা রাজ্যে আমরা সেখানে পৌঁছাতে পেরেছি। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আপনারা সকলে জানেন যে আজকে সেখানে জায়গায় জায়গায় যেখানে সিএইচও সমস্ত তৈরি করা হয়েছে, ডক্টর দেওয়া হচ্ছে যাতে স্বাস্থ্য পরিষেবা মানুষ যাতে না কাউকে অযথা মৃত্যুবরণ করতে হয়। এবং তার জন্য সমস্ত ব্যবস্থা সরকার নিয়েছে। সবচেয়ে বড় কথা যেটা করেছে স্বাস্থ্য পরিষেবাতে, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করেছেন 2023 ফেব্রুয়ারি 15 তারিখে সারা রাজ্যের মানুষকে, যখন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনাতে মানুষকে দেখে দেখে নাম দেওয়া হতো, আর আজকে সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন না, এ রাজ্যের প্রতিটি পরিবার যারা স্বাস্থ্য পরিষেবার জন্য প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মাধ্যমে যে 5 লক্ষ টাকার জন্য পরিবার প্রতি যে সুযোগ পায়, সেটা এই রাজ্যের বাকি মানুষ যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার অন্তর্ভুক্ত না হয়েছে, তাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সৃষ্টি করা হয়েছে, যে এই রাজ্যে আজকে 5,49,000 জন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সঙ্গে লিপ্ত হয়েছে। এবং তার মধ্যে অনেক অংশে
জাতি জনজাতির মানুষ বুঝতে হতে পেরেছে। বুঝবেন, আমি জানি আমার দিদিরা বোনেরা হয়তো সেটা আপনারা বুঝবে না, দায়িত্ব আপনাদের। যেমন ধরুন, শুরু করে আমরা শুরু করে আমি 18 সালে আসার পর থেকে আপনারা জানেন ব্লু সেটেলমেন্ট 800 কোটি টাকা ব্লু সেটেলমেন্টকে দেওয়া হয়েছে তার জন্য, করার জন্য, তাদের সেটেলমেন্ট করার জন্য। তারা জনজাতি নয়, বাইরের থেকে এসছে, বিদায় করেছি আমরা, রাজ্যের সসম্মানে তাদের সেটেলমেন্ট করার জন্য রাখা হয়েছে। কারণ যে এনএলএফটি থেকে শুরু করে যারা বিপদে চলে গেছিল তাদেরকে সেটেলমেন্ট করার জন্য সেখানে 100 কোটি টাকা স্পেশাল ইকোনমিক আমরা ডেভেলপমেন্ট টাকা দিয়েছি। আমরা ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য এনএলএফটি, এটিটিএফ যারা 2024-এর মধ্যে তারা যাতে সেটেলমেন্ট হয়, রিসেটেলমেন্ট হয়, ডেভেলপমেন্ট হয়, রোজগারে যায়, তার জন্য 250 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং 2024-25 সালে আমাদের বাজেট কত ছিল? বাজেটের মধ্যে দুটা পার্ট হয়। একটা হয় টোটাল বাজেটের টাকা, যেগুলো 28,000 কোটি টাকা ছিল, আর সিপিএম আমলে বাজেট ছিল কত? 15,000 টাকার নিচে কোটি, 15,000 কোটির নিচে ছিল। আমরা 24-25 আমি বাজেট করি, এর আগে তো হচ্ছে বাড়তে চলেছে। আমাদের বাজেট ছিল 28,432 কোটি টাকা। এর মধ্যে শুধু ডেভেলপমেন্ট, আর বাকিটা থাকে কি আমাদের স্যালারি লাগে, পেনশন লাগে, স্যালারি, পেনশন, তারপরে যে আগে যারা সরকার লোন নিয়েছিল সেই লোনের ইন্টারেস্ট লাগে, প্রিন্সিপাল টাকা ব্যাক করতে হয়। ওইটা সমস্ত বাদ দিয়ে আমাদের কাছে ছিল 14,771 কোটি টাকা। 14,771 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য, ওই খরচ বাদ দিয়ে। এবার ট্রাইবাল এরিয়াতে আমরা ডেভেলপমেন্টের জন্য কত টাকা দিয়েছিলাম? 14টা সাব প্ল্যান আছে, 14টা সাব প্ল্যান সরকারের। কোনটা কোনটা? এডুকেশন, হেলথ, ইলেকট্রিসিটি, এগ্রিকালচার, হর্টিকালচার, এইভাবে সমস্ত কিছুর 14টা সাব প্ল্যান আছে। প্রতি 14টা সাব প্ল্যানের মাধ্যমে এই 24-25-এ এই 14,771 কোটি টাকার মধ্যে 5,899 কোটি টাকা শুধু ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য টাকা হয়েছিল, যেখানে ট্রাইবাল এরিয়াতে শুধু উন্নতি করার জন্য। এবং সেটা কত? রাজ্যের এই সংখ্যা আপনারা যদি আমরা করি, আমরা জানি যে 2011 সেই সেন্সাস অনুযায়ী যে আমাদের 37 লক্ষ লোকের মধ্যে 33% লোক জনজাতি অংশের, বাকিটা অন্য। তো 33% টাকা যদি ধরি, তাহলে টাকা কমায়। এই টাকা ওই ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে 40% টাকা শুধু জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। কত? 40%, 40%, 33 নয়, 40%। 25-26 ওই পেনশন স্যালারি বাদ দিয়ে টোটাল ডেভেলপমেন্ট টাকা আমরা কত দিয়েছি? বাজেট ছিল 32,000, প্রায় 500 কোটি টাকার মতো, বেড়েছে 4,000। সেখানে 18,013 কোটি টাকা শুধু ডেভেলপমেন্ট ফান্ডের টাকা ছিল। এর মধ্যে শুধু ট্রাইবেলের 14টা এই যে সাবপ্ল্যান বিভিন্ন খাতে আপনাদের দেওয়া হয়েছিল 7,149 কোটি টাকা। পার্সেন্টেজ হিসাবে কত? 39.69%। 39.69% টাকা দেওয়া হয়েছে এই রানিং বছরে, এখনো শেষ হয়নি। আগামী মার্চ 31-এ শেষ হবে এই বাজেট, এই শেষ। টিটিএডিসির যে শেয়ার অফ ট্যাক্সেস বা যে সমস্ত তারা পেমেন্ট দিতে হয়, এই সম্পর্কিত টাকা 24-25 আমরা ওদের যে সমস্ত টাকা, তাদের ডাইরেক্ট টাকা দাও, ডাইরেক্ট ক্যাশ টাকা তাদেরকে দাও,
ইকোসিস্টেমগুলো সব বানাবে, ম্যানেজমেন্ট, এটা ডেভেলপমেন্ট করবে। এই প্রজেক্ট ত্রিপুরাতে নেওয়া হয়েছে 1800 কোটি টাকা। তো এইভাবে টোটাল জনজাতিদের এরিয়াতে ডেভেলপমেন্টের পরিকল্পনা বিভিন্ন স্কিম মারফতে, আমি ভাষণ বলে যাচ্ছি না, কিন্তু আমি কিন্তু সরকারের তথ্য দিয়ে কথা বলছি এখানে। এরপর আসুন যে এর মধ্যে আমাদের কি হয়। দেখেন, আমাদের রাজ্যের টোটাল নিজস্ব রোজগার কত জানেন? মাত্র 24-25 ছিল 3545 কোটি। এত শত গল্প শোনাচ্ছি, গল্প না, অরিজিনাল। যেখানে মাত্র 3545 কোটি আমাদের 24 আমাদের নিজস্ব রোজগার, ওন রিসোর্সেস। আর 26-এ কত? 4010 কোটি টাকা টার্গেট। এরপরে এই ডেভেলপমেন্ট কেন্দ্রীয় সরকার আর বিভিন্ন এই যোজনা থেকে ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন ভাবে যেখানে যুক্ত আজকে এই ইতে বাড়ছে। এবং আমরা যে বিদেশ সরকার বডির জন্য আমরা 427 কোটি টাকা আমরা অ্যাবাউট 10.65% শুধুমাত্র স্টেটের ওন রেভিনিউ থেকে আমরা খরচ করি। শুধুমাত্র 10.6% রেভিনিউ আমরা অন্য কাজে খরচ করি। আর টোটাল এভিডেন্স যে লোকাল বডিজ আর টেকেন অ্যাবাউট 66% যেখানে স্টেট পপুলেশন অ্যাজ পার্সেন্ট আমাদের সেন্সাস অনুযায়ী আছে। ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট শুধুমাত্র ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে আমরা 200 কোটি টাকা আমরা করেছি টিটিএডিসির অথরিটি কে ডাইরেক্ট করা হয়েছে। তার মধ্যে 112 কোটি টাকা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। এবং এখন প্রশ্ন হচ্ছে কি কাজ করেছে আমি জানি না। আমি আগের গল্প ছেড়ে দিন। 200 কোটি টাকা ট্রাইবেল ওয়েলফেয়ার বিকাশ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে স্টেট গভর্নমেন্ট দিয়েছে, যে ডেভেলপমেন্ট ফর দ্য এরিয়া অফ পিটিএসি এরিয়া। বাট অলরেডি 101 crore রিলিজড টু দি টিটিএডিসি। এর মধ্যে কি কাজ করেছে সেটা এই এডিসি এরিয়ার মানুষ বলতে পারে। এছাড়াও আমাদের স্টেট গভর্নমেন্ট ট্রান্সফার করেছে 38.58 কোটি টাকা 24-25, এবং 70.4 কোটি টাকা যেখানে আন্ডার আর্টিকেল 275 আমরা টিটিএডিসিকে আমরা দিয়েছি। এবং ইএমআরএস এর আপগ্রেডেশন থেকে শুরু করে খুমলুং এর অ্যাপ্রোচ রোড তৈরি করা, এবং এটার থেকে স্টেট গভর্নমেন্ট থেকে 8.33 কোটি টাকা 8.33 লাখ টাকা দেওয়া হয়েছে। এবং বোর্ডিং হাউস স্টাইপেন্ড দ্য স্টেট গভর্নমেন্ট ট্রান্সফার এই পর্যন্ত আমরা আসার পরে কিন্তু বলছি আমি 12.83 কোটি টাকা 24-25 আমরা দিয়েছি। এবং 2.2 কোটি 5 লাখ টাকা আমরা 25 এই পর্যন্ত দিয়েছি। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ট্রাইবাল স্টুডেন্টস বা এসসি স্টুডেন্টস যে তাদের জন্য যে 80 টাকা স্টাইপেন্ড ছিল ডেইলি, এই ফেব্রুয়ারি আগামী ফেব্রুয়ারি 1 তারিখ থেকে সে 80 টাকাকে 100 টাকা করে দেওয়া হয়েছে। এবং জনজাতির ছেলেমেয়েরা যাতে তাদের স্কুলে পড়াশোনা করে সেখানে তাদের কোনো অসুবিধা না, 80 থেকে 100 টাকা করে দিয়ে এর আগেও বাড়ানো হয়েছে। এবার লাস্ট আমি বলে দিলাম 2022-23-এ স্টেট গভর্নমেন্টের যেখানে 2.2 কোটি 25 যে কোটি টাকা, এবং 23-24-এ আমরা সেই টাকা বার্ষিক এবং বুঝে নিই 2.2 কোটি 25 কোটি টাকা 23-24, 24-25-এ হয়েছে 4 কোটি 73 লক্ষ টাকা। এবং এইবারে যেখানে আরো যে আপনাদের এই যে রাবার মিশনের জন্য 32 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এত কিছু করার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত অপবাদ, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপবাদ নয়, এটা রাজ্য সরকারের বিরুদ্ধে অপবাদ করা। এত কিছু পাওয়ার পরে কি করে কাজ করছে জানি না, কি করছে অপবাদ দেয়।